আজকে তোমাদের সঙ্গে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করতে চলেছি। প্রবন্ধের নাম কাব্যের উপেক্ষিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধ গ্রন্থের নাম প্রাচীন সাহিত্য। ১৩০৭ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে ভারতী পত্রিকায় এটি প্রকাশিত হয়। কাব্যের উপেক্ষিতা প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ অনেকের কথা তুলে ধরেছেন, যেমন উর্মিলা, অনুসূয়া, প্রিয়ংবদা, পত্রলেখা। কিন্তু আজকে আমি তোমাদের সাথে কাদম্বরী কাব্যের পত্রলেখার কথা নিয়ে আলোচনা করব। কবি রবীন্দ্রনাথ কেন পত্রলেখাকে উপেক্ষিতা বলেছেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তার আগে পত্রলেখা কে সে বিষয়ে একটু আলোচনা করি। পত্রলেখা যে রাজা কুলুতেশ্বরের কন্যা, রাজা বন্দিনী অনতি যৌবনা এই রাজকন্যাকে যুবরাজ চন্দ্রাবীরের তাম্বুল কলঙ্ক বাহিনী করে পাঠিয়েছিলেন রাজমাতা বিলাসবতী। হ্যাঁ, এটা সত্য যে উপেক্ষা না করলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। যেমন আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা কখনোই মনে রাখি না, তার থেকে নির্দিষ্ট কিছু ঘটনা আমাদের মনে থাকে কোনো একটি বিষয়কে সঠিক প্রমাণ করার জন্য বা কোনো একটি অনুভূতিকে বোঝানোর জন্য, আর বাকি ঘটনাগুলোকে আমরা উপেক্ষা করি। এই জন্যই সেই মুহূর্তে ওই নির্দিষ্ট ঘটনাগুলি পারবে সেই অনুভূতিটাকে বা সেই দুঃখ কষ্টকে পরিপূর্ণ একটা রূপ দিতে। হয়তো বাণভট্টও পত্রলেখাকে সেই জন্য উপেক্ষা করেছেন যাতে কাদম্বরী এবং চন্দ্রাবীরের সাথে মিলনটা সম্ভব হয়। তবুও কাব্যের মধ্যে সবসময় হয়তো সবকটা চরিত্রকে প্রাধান্য দেওয়া সম্ভব হয় না। সবসময় নায়ক নায়িকা বা প্রধান চরিত্রকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, পার্শ্ববর্তী চরিত্র সবসময় উপেক্ষিতই হয়ে থাকে। তবুও পাঠকের কাছে পত্রলেখা চরিত্রটা এতটাই হৃদয়ে স্পর্শ করেছে যে পত্রলেখার উপেক্ষা পাঠক মেনে নিতে পারেনি। এই জন্যই হয়তো রবীন্দ্রনাথ কাব্যের উপেক্ষিতা যারা তাদেরকে নিয়ে সমালোচনা করেছেন। বাণভট্টের কাদম্বরী কাব্যের মধ্যে বাণভট্ট যেন পত্রলেখাকে একটি যান্ত্রিক রোবটের মতো উপস্থাপন করেছেন। কেননা যখন পত্রলেখাকে চন্দ্রাবীরের সখী হিসাবে দেখা হয় তখন আমরা দেখতে পাই পত্রলেখা এমন সময় যায়নি যেখানে চন্দ্রাবীরের সাথে নেই। সে উঠতে বসতে ভ্রমণ করতে সবসময় পত্রলেখার সংস্পর্শে থেকেছে। কিন্তু তবুও লেখক এখানে পত্রলেখার মধ্যে নারীত্ব সৃষ্টি করেননি। চন্দ্রাবীর বা পত্রলেখার মধ্যে কামনা বাসনা সৃষ্টি করেননি। এমনকি যখন রাজসভায় বাণভট্ট কাদম্বরীকে পত্রলেখার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখনও পত্রলেখা বা কাদম্বরীর মধ্যে একটিও ঈর্ষাবোধ হয়নি। কাদম্বরীরও কোনো সন্দেহ হয়নি। সে নির্দ্বিধায় যেন আরও পত্রলেখাকে জড়িয়ে ধরে এটাই বলতে চেয়েছে তাকে এত খেয়াল রাখার জন্য সে ধন্যবাদ জানাতে চায়। কিন্তু পাঠক এখানে পত্রলেখাকে এমন যান্ত্রিক রোবটের মতো উপস্থাপন করলেও আমরা পাঠকেরা কিন্তু এটা মেনে নিতে পারিনি। কারণ একটি নারী একটি পুরুষ সর্বদা একসঙ্গে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হয়নি বা কবি সৃষ্টি করেননি, এটা পাঠক মেনে নিতে পারছেন না। চন্দ্রাবীর বা পত্রলেখার একবার হলেও অন্তত স্বপ্নে হলেও তাকে চাওয়ার, তার প্রতি বাসনা সৃষ্টি হওয়ার বা দাবি সৃষ্টি হওয়ার একটা মুহূর্ত স্থাপন করলেও হয়তো পত্রলেখা আজ উপেক্ষিতা হতো না।
কিন্তু কবি সেটা করেননি। তিনি তীব্রভাবে পত্রলেখাকে উপেক্ষা করেছেন। তো চলো আর দেরি না করে রবীন্দ্রনাথ তার কাব্যের মধ্যে কীভাবে পত্রলেখাকে উপেক্ষিতা হিসাবে তুলে ধরেছেন এবং কিভাবে পত্রলেখা উপেক্ষিত হয়েছে সেটা ব্যাখ্যা করেছেন তা দেখব। সংস্কৃত সাহিত্যে আরেকটি অনাদৃতা আছে। এই অনাদৃতাটি কে? তাকে লেখক অনাদৃতা বলেছেন কেন, বা কেন তার মনে হয়েছে যে তিনি অনাদৃতা, সেটা সবিস্তারে আলোচনা করব। এবং এছাড়াও যদি এটা বলে যে পত্রলেখা পত্নী নহে, প্রণয়িনীও নহে, কিঙ্করীও নহে, পুরুষের সহচরী, এই প্রকার সখিত্ব দুই সমুদ্রের মধ্যবর্তী একটি বালুতটের মতো। পত্রলেখাকে লেখকের অনাদৃতা বলে বর্ণনা করবার হেতু কতখানি যুক্তিসিদ্ধ সেটাও আলোচনা করতে চলেছি। তো যদি এই দুখানা কোশ্চেন দেয় তাহলে উত্তর কিন্তু একই হবে। তো চলো অ্যান্সারটাও তোমাদেরকে বলে দিই। এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য গ্রন্থের অন্তর্গত কাব্যের উপেক্ষিতা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। এই প্রবন্ধে উল্লিখিত সংস্কৃত উপাখ্যান কাব্য বাণভট্টের কাদম্বরী কাব্যের উপেক্ষিতা নারী চরিত্র পত্রলেখা সম্পর্কে বলা হয়েছে। কবি বাণভট্ট তার কাব্যে পত্রলেখার জন্য যে স্থান নির্দিষ্ট করেছেন তা জৈবনীতি বা মানবনীতির বিরুদ্ধ। এই অবহেলা এ যুগের হৃদয়বাদী কবি রবীন্দ্রনাথকে ক্ষুব্ধ করেছে। পত্রলেখার ব্যক্তিত্ব এবং অস্তিত্বের সংকটের আশঙ্কায় রবীন্দ্রনাথ উৎকণ্ঠিত। তিনি জানিয়েছেন, সে যেখানে আসিয়া অতি স্বল্প স্থানে আশ্রয় লইয়াছে সেখানে তাহার আসিবার কোনো প্রকার প্রয়োজন ছিল না। স্থানটি তাহার পক্ষে বড় সংকীর্ণ, একটু এদিক ওদিক পা ফেললেই সংকট। পত্রলেখা কাব্য মধ্যে যথেষ্ট গুরুত্ব পেলেও তার উন্মত্ত অদম্য যৌবনাকাঙ্ক্ষকে লেখক বিন্দুমাত্র প্রশ্রয় দেননি। তাকে কেবলমাত্র যান্ত্রিক প্রয়োজনের তাগিদে নারী পুরুষের এক অস্বাভাবিক নিরুতাপ সখ্য সম্পর্কাবদ্ধ রূপে দেখানো হচ্ছে বা হয়েছে। প্রেম তৃষ্ণা উদারে ধারণ করে যে নারী মন্দাকিনীর ধারাস্রোতকে বৈকুণ্ঠ পানে প্রবাহিত হতে দেখে ও নিজে আতপ্ত তৃষ্ণার্থ মরুভূমি হয়ে রয়েছে। সমালোচক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, দুই ক্ষুরধার নদী প্রবাহের মধ্যবর্তী নদীগ্রাস কবলিত প্রায় এক সংকীর্ণ ভূমিখণ্ডই যেন তাহার চির নিরাপদ আবাসভূমি, তাহার আত্মার চিরনির্ভরযোগ্য আশ্রয়স্থল। কবি এই মিথ্যা কল্পনাকে সত্যের মর্যাদা দিয়েছেন। নারীর ব্যক্তিসত্তার প্রতি চূড়ান্ত অবমাননা বাণভট্ট পত্রলেখার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। যে নারী চাইলেই যুবরাজ চন্দ্রবীরকে আপন বাহুডোরে আলিঙ্গন করতে পারত, যা শ্বাস প্রশ্বাসে নিজেকে জড়াতে পারত, নিজ দেহজ কামনা বাসনার রক্ত রসে যাকে সহজে পুড়িয়ে মারতে পারত, তাকে কবি কেন যে শুধুমাত্র যৌবন তপ্ত প্রণয় পিপাসার্থ দুটি নরনারীর মাঝখানে রেখে অপমান করলেন তা আশ্চর্যের ব্যাপার। পত্রলেখা পত্নী হবার যোগ্য নয়, যোগ্য নয় প্রণয়িনী হবারও, যোগ্য নয় তিনকড়ি হবারও। যে শুধুমাত্র পুরুষের নর্ম সহচরী, দুর্বার তরঙ্গে যখন তখন তা ভেসে যাবার ও ভেঙে যাবার সম্ভাবনার উদ্যোগ। নবযৌবন কুমারীর মধ্যে প্রাচীন যে চিরন্তর প্রবল আকর্ষণ আছে তাতে এই সংকীর্ণ বাঁধটুকু অবশ্যই ভেঙে যাবার কথা। অথচ বাণভট্ট প্রায় ভেবেই পত্রলেখাকে উপেক্ষিতা করে রেখেছেন। সে চিরদিন হতভাগিনী ও বন্দিনী হয়ে রইল। হতভাগিনী বন্দিনীর প্রতি কবির ইহা অপেক্ষা আর কি বা হইতে পারে। একটি সূক্ষ্ম যবনিকার আড়ালে বাস করিয়াও সে আপনার স্বাভাবিক স্থান পাইল না। পুরুষের হৃদয়ের পাশে সে জাগিয়ে রহিল, কিন্তু ভিতরে পদার্পণ করিল না। কোনোদিন একটা সতর্ক বসন্তের বাতাসে এই সখীর পর্দার
একটি প্রান্ত উড়িয়া পড়িল না। অথচ তাদের মধ্যে বন্ধুত্বের অন্তরাল ছিল না। কবি নিজেই বলেছেন, পত্রলেখা প্রথম দিন থেকেই চন্দ্রাবীরের দর্শন পরে দিন নেই রাত নেই, উপবেশন ভ্রমণে ছড়ার মতো রাজপুত্রের সাহচর্য পরিত্যাগ করেনি। অথচ আক্ষেপের বিষয়, সে অর্ধাঙ্গিনীর মর্যাদা লাভে বঞ্চিত হইল। আমাদের দুর্ভাগ্য, বাণভট্ট এই নরনারীর মধ্যে মানসিক অন্তরাল মুছে ফেলেছেন। এসে এই অন্তরাল পড়ে বিচ্যুতা অন্তঃপুরিকার জন্য আমাদের মনে ক্ষোভ জন্মাতে থাকে। কাদম্বরীর সঙ্গে 1 মাস বাস পরে পত্রলেখা যখন চন্দ্রাবীরের কাছে যখন ফিরে এলো, তখন সে প্রকৃতিপল্লবা হলেও তাকে চন্দ্রাবীরে আলিঙ্গন করলে তার মনে প্রাণে নিশ্চয়ই চাঞ্চল্য জেগেছিল। রবীন্দ্রনাথের মতে চন্দ্রাবীর এই আলিঙ্গন পত্রলেখার প্রতি কবির উপেক্ষার বাঞ্ছনা, অর্থাৎ যে কবি কর্তৃক অনাদিতা। কাদম্বরী এবং মহাশ্বেতার দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার চোখ ঝলসে গেছে। তিনি এই উপেক্ষিতা অনাদিতা বাসর জায়গা ক্ষুদ্র পুষ্পস্বরূপ বন্দিনী পত্রলেখাকে কিভাবর্ষণ করলেও পত্রলেখার হৃদয়ের গোপন গহ্বরে প্রবেশে কি আলোড়ন ও তরঙ্গ বিক্ষোভে লীলা খেলা চলেছে তা একবারও জানার চেষ্টা করেননি। এই জন্যই হয়তো রবীন্দ্রনাথ বলেছেন, তাই কাদম্বরী পড়িয়া কেবলই মনে হয় সমস্ত নায়িকার কথা অনাবশ্যক বাহুল্যের সহিত বর্ণিত হইয়াছে, কিন্তু পত্রলেখার কথা কিছুই বলা হয় নাই। কোনো একটা উপন্যাস, ছোট গল্প বা কাব্য যাই হোক না কেন, তার মধ্যে লেখক সবসময় প্রধান চরিত্রগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকেন। কেননা পার্শ্ববর্তী চরিত্রগুলি শুধুমাত্র প্রধান চরিত্রকে স্থাপন করার জন্যই অঙ্কিত হয়ে থাকে। কিন্তু বাণভট্টের কাদম্বরী কাব্যে পত্রলেখাকে পার্শ্ববর্তী চরিত্র হিসেবে লেখক অঙ্কন করলেও তার গুরুত্বটা এতটাই বেশি যে পাঠকের মনে পত্রলেখার এই উপেক্ষাটা মেনে নেওয়া সম্ভব হয়নি। এই জন্যে রবীন্দ্রনাথ হয়তো সমালোচনা করেছেন কাব্যের যে উপেক্ষিতা তাদেরকে নিয়ে। প্রকৃতির একটা বড় নিয়ম হলো উপেক্ষা করা। কেননা উপেক্ষা না করলে কোনো একটা নির্দিষ্ট স্থানে বা লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই তো আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনার থেকে কিছু কিছু ঘটনা মনে রাখি, বাকি ঘটনাগুলিকে উপেক্ষা করে থাকি। এই কারণেই, কারণ সেই নির্দিষ্ট সময়তে আমাদের যে অনুভূতিটা ব্যক্ত করা থাকে সেটার উপরে নির্ভর করে আমাদের অল্প কিছু ঘটনাকে বেছে নিতে হয়, বাকি ঘটনাকে উপেক্ষা করতে হয় সেই অনুভূতিটাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য। এইভাবে পৃথিবীর নিয়মেও বা কবি বা লেখকের নিয়মেও অনেকেই অনেক সময় উপেক্ষিত হয়ে আসছে বা উপেক্ষিতা হচ্ছে। কাদম্বরী নাটকেও পত্রলেখা এইভাবেই হয়তো উপেক্ষা বা উপেক্ষিতা হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।